সুপ্রিয় দর্শক, স্টুডিওতে উপস্থিত আছে আপনি আরিফুল আলম, সিইও ইউনি গ্লোবাল। আজকে আমরা উপস্থিত হয়েছি তিনজন শিক্ষার্থীকে নিয়ে যারা অতি শীঘ্রই বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। তাদের সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী 1 তারিখ তারা ফ্লাই করতে যাচ্ছে ইউরোপের সাইপ্রাসে, যেটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ। এই তিনজন শিক্ষার্থী সম্পর্কে আমরা আগে তাদের সাথে পরিচয় হয়নি। আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার তৌফিক মিয়া, আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার তারগিব আলম, আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার খায়রুল ইসলাম। তিনজন শিক্ষার্থী তারা একসাথে যাচ্ছেন। এবার আমরা চলে যাচ্ছি মিস্টার তারগিব আলমের কাছে সরাসরি। তারগিবের কাছ থেকে জানতে চাবো তার ইন্টারমিডিয়েট থেকে অনার্স জীবন কিভাবে সম্পন্ন হলো বাংলাদেশে। জি ভাই, আমি আমার এসএসসি কমপ্লিট করার পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি 2011 সালে কমপ্লিট করেছিলাম। তারপর 2014 সালে আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমার বিবিএ প্রোগ্রামের জন্য। তারপর 2017 সালে আমি আমার বিবিএ কমপ্লিট করি। আপনার বিবিএ এর পরে আমরা যতটুকু জানি আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য কিংবা বিদেশে ইউরোপের কোন একটা দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলেন। তার মধ্যে আপনার কি খারাপ অভিজ্ঞতা রয়েছে? আমরা আসলে ওই খারাপ অভিজ্ঞতাগুলো সম্পর্কে আসলে জানতে চাই। কিভাবে এই খারাপ অভিজ্ঞতাগুলো একজন শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করে তার শিক্ষা জীবন থেকে, আসলে এটা জানতে চাই। হ্যাঁ ভাইয়া, 2017 সালে বিবিএ কমপ্লিট করার পর থেকে আমি অনেকদিন ধরে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমার উচ্চশিক্ষার জন্য। খারাপ অভিজ্ঞতা বলতে গেলে আসলে এখন তো অনেক জায়গাতে আমি গিয়েছি, অনেক এজেন্সিতে যোগাযোগ করেছি। ওরা আসলে যে কথাটা বলে পরে দেখা যায় ওদের কাজের সাথে কথার মিল পাওয়া যায় না, যার কারণে এখন পর্যন্ত এটা ইউরোপের মানে সাইপ্রাসে ভিসা হওয়ার আগ পর্যন্ত মানে যতগুলো জায়গায় গিয়েছি মোটামুটি সব জায়গাতে আমি অসফল হয়েছিলাম। ধন্যবাদ। আসলে এই যে একটা জার্নি, আপনার এই জার্নিটা আসলে আপনার জীবনে কি মনে হয় পিছিয়ে দিয়েছে নাকি আপনি অনেক দূর এগিয়ে গিয়েছেন? এই যে আপনার ড্রব্যাকস হলো অনার্স এর পরে বিদেশে যাওয়ার জন্য আজ পর্যন্ত যে জার্নিটা ছিল আপনার, এর মধ্যে তো আপনার তিক্ত অভিজ্ঞতা ছিল আমরা জানি। না, সেটা আমাকে বেসিক্যালি অনেক দূরে পিছিয়ে দিয়েছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এইবার যে চেষ্টাটা আমি করব সেটা আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম, এটা হয়তো আমার লাস্ট চেষ্টা। যদি এবার সফল হই তাহলে হলাম, আর যদি না হয় তাহলে আর জীবনে কখনোই ইউরোপের চেষ্টা করব না, হয়তো দেশেই কিছু একটা চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেহেতু আপনার পরিবার এবং আপনার উচ্চশিক্ষা গমনের জন্য উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার একটা আগ্রহ ছিল, সো আসলে আমি আপনার যেটা বলতে চাই আপনাকে, আপনার পরবর্তী জীবনের ক্ষেত্রে যদিও আপনি চলে যাচ্ছেন ইউরোপে, জীবনে আপনি যখন একটা রুটে একটা টার্গেট নিয়ে আগাবেন, ওই টার্গেটটা যখন দেখবেন যে ফুলফিল করতে গেলে আপনার ওই রুটটাতে বাধাগ্রস্ত হচ্ছেন, আপনি প্রয়োজনে আপনি অন্য আরেকটা রুট বেছে নেবেন। আপনার টার্গেট ওটাই থাকবে, কিন্তু আপনি একটা অন্য রুট হয়ে ওই জায়গায় পৌঁছাবেন। আপনি 10 তলায় সিঁড়ি দিয়ে উঠতে পারেন, আবার লিফট দিয়ে উঠতে পারেন। সো আপনাকে তখন লিফট যদি সমস্যা দেখা যায়, লিফটে যদি আপনি মনে করেন যে সমস্যা হবে, তখন আপনি সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করবেন, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। সো আপনি যে সাইপ্রাসে যাচ্ছেন, এটা ধরতে পারেন যে আপনার টার্গেট ছিল, আমি যতটুকু জানি, জার্মানি কিংবা ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, ওই দেশগুলোতে যাওয়ার উচ্চশিক্ষার জন্য। তো আপনি হয়তো সামহাও আপনার ব্যাটাবলে ম্যাচ হয় নাই, এই জন্য আপনি ওই দেশগুলোতে ডিরেক্টলি যেতে পারছেন না। সো আপনি চাইলে সাইপ্রাসে পড়াশোনা শেষ করে আপনি ওই দেশে আবার প্রয়োজনে ক্রেডিট ট্রান্সফার কিংবা আরেকটা মাস্টার্স করার জন্য যেতে পারবেন। আশা করি আপনার ওই স্বপ্ন পূরণ হবে, আশা করি। তবে জীবনের প্রত্যেকটা ব্যর্থতাই একটা করে অভিজ্ঞতা। নো বলতে কোনো শব্দ নাই, নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। সো আপনি যে জায়গাগুলোতে ব্যর্থ হয়েছেন, আপনি চেষ্টা করেছেন পুনরায় আবার নতুন একটা চেষ্টা করার জন্য, যেটা আপনার অপরচুনিটির দ্বার খুলে দিয়েছে। ধন্যবাদ মিস্টার তারগিব। আমরা এবার চলে যাব মিস্টার খায়রুল ইসলামের কাছে। তার কাছে জানতে চাইবো আসলে তারও আমি যতটুকু জানি জীবনে বেশ দুঃখ কষ্ট রয়েছে। পড়াশোনা চলাকালীন সময়ে তার বাবা প্রয়াত হয়েছেন, যে জন্য তাকে হয়তো সংসারের দায়িত্ব নিতে হবে। উচ্চশিক্ষার জন্য একই দ্বারে সে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, উচ্চশিক্ষার জন্য গিয়ে সে পড়াশোনার পাশাপাশি পরিবারকেও সাপোর্ট দিতে হবে। সো এই বিষয়ে আমরা খায়রুল ইসলামের কাছ থেকে শুনবো। খায়রুল ইসলামের আসলে পরিকল্পনাটা কি? সামনে পরিকল্পনা হচ্ছে যে ওখানে গিয়ে পড়াশোনার পাশাপাশি কিছু পার্ট টাইম জব করবো, এবং আপনার সাজেস্টে যে ইউনিভার্সিটিতে যাচ্ছি ওই ইউনিভার্সিটি অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আমাকে। যেমন হচ্ছে গিয়ে ওই ইউনিভার্সিটি থেকে 7 মাস পরে আমাকে ওরাই বলছে যে জব দিবে, এবং অলসো অ্যাকোমোডেশন এন্ড টিউশন ফি পর্যন্ত পে করতে পারে। এটা হচ্ছে আমার কোয়ালিফিকেশন উপরে নির্ভর করবে। আমি মনে করি এটা আমার জন্য বেস্ট অপরচুনিটি আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। আমি যদি ওখানে ভালোভাবে করতে পারি তাহলে আশা করি আমি আশার ফল পাবো। এটা কি আপনি যেটা বলছেন জব, নাকি আপনার পড়াশোনার একটা পার্ট, মানে ইন্টার্নশিপ বা জব প্লেসমেন্ট অথবা অন জব ট্রেনিং? আসলে আপনি কি জানেন? আপনার অন জব ট্রেনিংটাই, আচ্ছা, সাথে ওরা পেমেন্টও করবে।
তার মানে হচ্ছে আপনি ওখানে যাওয়ার পর 7 মাস পড়াশোনা করার পর আপনাকে ওরা যেহেতু হসপিটালিটি ম্যানেজমেন্টে করতে যাচ্ছেন, ইনস্টিটিউশন আপনাকে একটা হোটেলে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য প্লেসমেন্ট দিবে। সো এই প্র্যাকটিক্যাল থেকে আপনি স্যালারি পাবেন মান্থলি, পাশাপাশি আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, আবার আপনার পড়াশোনা হয়ে যাবে, 3 in 1। ওয়াও। সো আপনি কি হ্যাপি 3 in 1? অবশ্যই এটা হচ্ছে বেস্ট চান্স, বেস্ট অপশন না? সো আপনার অনার্স শেষ করার পর আপনার আসলে পরিকল্পনাটা কি? আমার অনার্স শেষ করার পর পরিকল্পনাটা অনেকটা ছোটই বলা যায়। যদি আমি মাস্টার্সের জন্য অন্য দেশে আবেদন করি, করব না হয় ওই দেশেই কিছু মাস্টার্স করবেন, আর এর মাঝে তো আপনি লার্নিং এন্ড আর্নিং এর মাধ্যমে পরিবারকে সাপোর্ট দিতে পারবেন। আর এই যে জার্নিটার মধ্যে আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা আছে, এবার আপনি কি কোনো প্রকার প্রবলেমের সম্মুখীন হয়েছেন কিনা? যেহেতু ভালো একটা থেকে সাপোর্ট পেয়েছি, একটু ভালো চিন্তা সম্মুখীন হতে হয় না। ধন্যবাদ মিস্টার খায়রুল ইসলাম। আমরা এখন চলে যাব মিস্টার তৌফিক মিয়ার কাছে, তার সম্পর্কে জানবো। তৌফিক মিয়া, আসলে আপনি পড়াশোনা বাংলাদেশে নিশ্চয়ই অনার্স কমপ্লিট করেছেন, তো আমরা একটু জানতে চাই অনার্স এর পরের সময়টুকু আপনি আসলে কি করেছেন? আমি 2019-এ আমি অনার্স কমপ্লিট করেছি বাংলাদেশ কলেজ থেকে। তারপর আমি মাস্টার্স এর জন্য ট্রাই করেছিলাম, কিন্তু আসলে বাংলাদেশের পড়াশোনার সিচুয়েশন আর মানে কারিকুলাম আমার মানে পছন্দ হয়নি। এই বলে আমি চেষ্টা করেছিলাম যে ইউরোপে কোনো একটা দেশে মাস্টার্স পড়ার জন্য যাব, কিন্তু আসলে আমার জার্নিটা অনেকটা লং টাইম জার্নি হয়ে গেছে। অনেক এজেন্সিতে গেছি, তারা আমাকে বিভিন্ন ধরনের আশা দেখাইছে যে এভাবে করেন এইভাবে করেন তাইলে সফলতা আসবে, কিন্তু আসলে আমি তাদের কথা শুনে অনেক সময় নষ্ট করে ফাইনালি আমি ইউনিক গ্লোবালে এসে আমি সাউথ সাইপ্রাসের জন্য চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি ইউনিক গ্লোবালের মাধ্যমে আমি সাউথ সাইপ্রাসের ভিসা পেয়েছি। আচ্ছা, এই যে টোটাল প্রক্রিয়াটাতে আপনার অ্যাপ্লিকেশন থেকে স্টার্ট করে ভিসা পাওয়া পর্যন্ত আপনার কেমন সময় লেগেছে? অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত অলমোস্ট 4 মাস সময় লেগেছে আমার। আচ্ছা, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে যাচ্ছেন, যদি সাবজেক্ট সম্পর্কে একটু বলতেন। টু বি অনেস্ট, আমি হোটেল ম্যানেজমেন্ট, এটা আমার একটা ড্রিম সাবজেক্ট ছিল। সো আমি তখন দেখেছি যে আসলে সাউথ সাইপ্রাসে মেসেস কলেজে হোটেল ক্যাসিনো এন্ড রিসোর্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে এই কলেজের মধ্যে সবচেয়ে টপ একটা সাবজেক্ট। সো আমি যখন এই সাবজেক্টের অপরচুনিটি পেয়েছি, আমি মনে করি ইন ফিউচারে আমি একটা ভালো ক্যারিয়ার করতে পারবো এই হোটেল ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করার মাধ্যমে। আপনার এই পড়াশোনা চলাকালীন সময় আপনার কি কোনো পার্ট টাইম জব করার পরিকল্পনা আছে? যেহেতু কলেজ আমাদের এরকম অপরচুনিটি দিয়েছে যে আফটার 6 মান্থ তারা আমাদের প্রোভাইড করবে, জব প্লেসমেন্ট দিবে, রিপ্লেসমেন্ট করবে। সো আমি ট্রাই করব, চেষ্টা করব যাতে ভালো একটা জব করার মাধ্যমে এবং পড়াশোনা কন্টিনিউ করার মাধ্যমে আর্নিং করতে পারি। আচ্ছা, এই জবটা কি আপনার পড়াশোনার পার্ট নাকি আপনি শুধু জবই করবেন? আসলে আমাদের যে কলেজ কর্তৃপক্ষ ওরা 6 মান্থ পরে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে আমাদের 5 স্টার বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে। আমাদের কারিকুলাম গুলো এভাবে সাজানো যে আমাদের থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস গুলো থাকবে, আর ওই ক্লাস গুলো আমাদের 5 স্টার বিভিন্ন রেস্টুরেন্টে থাকবে, যার মাধ্যমে আমরা পড়াশোনাও করতে পারবো প্লাস আর্নিংও করতে পারবো। সর্বোপরি আপনি কি মনে করছেন যে ইউনিক গ্লোবাল আপনাকে যে গাইডলাইনটা দিয়েছে যে মেসেজ কলেজে পড়তে যাওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং আপনার বয়সের দিক থেকে চিন্তা করে ক্যারিয়ারের কথা ভেবে আপনাকে যে সাজেশনটা দিয়েছে ইউনিক গ্লোবাল, এটা কি আপনার জন্য সঠিক সিদ্ধান্ত, নাকি মনে করছেন যে না আপনার আরেকটু ভালো বা অন্য কোনো কলেজ হলে ভালো হতো আপনার? আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার এই ইউনিক গ্লোবাল যে আমাকে একটা সাজেশন দিচ্ছে, এটা সবচেয়ে একটা বেস্ট একটা সাজেশন, যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। সো এবং আমি ওনাদের শুধু কথাই না, ইভেন আমি যারা মেসেজ কলেজের প্রিভিয়াস কোনো স্টুডেন্ট, ইভেন যারা রানিং স্টুডেন্ট আছে তাদের সাথে আমি এই ওনাদের মানে ফেসিলিটি সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছি, এবং তারা আমাকে এনশিওর করেছে যে তারা ইউনিক গ্লোবাল যে ফেসিলিটির কথা বলেছে সবগুলা ফেসিলিটি এই কলেজের মধ্যে ইনভলভ আছে। সো আমি হোপফুলি যে আমি যদি ওই কলেজে যাই আমি সবগুলো ফেসিলিটি ইনশাআল্লাহ পাবো। সুপ্রিয় দর্শক, এই 3 জন শিক্ষার্থী আমরা জীবনের গল্প শুনলাম, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুনলাম। 3 জন আসলে এই প্রক্রিয়ার মধ্যে এসে, আবেদন প্রক্রিয়ার মধ্যে এসে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। যদিও তাদের মধ্যে বয়সের একটা কম বেশি আছে, বা তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, তাই তারা একসাথে 3 জন একই ফ্লাইটে যাচ্ছে সাইপ্রাসে।
এবং তাদের পরিকল্পনা একই সাথে একই বাসায় ওঠার থাকা, প্লাস হচ্ছে তাদের পরবর্তী সাইপ্রাস জীবন একসাথে বন্ধুত্বের মতো সময় কাটানো এবং একে অপরের প্রতি খেয়াল রাখা এবং একে অপরকে সহযোগিতা করা। এই বলে আমরা শেষ করছি আজকে আমাদের এই অধিবেশন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।